আজকে ব্যাংকগুলো ধ্বংসের পথে। একেবারে আপনার থেরাপি ঋণের যে মাত্রা এমন বেড়েছে যে দেশের মানুষ তার প্রয়োজনীয় খাবারটা কিনতে পারবে না তার বেতন থেকে, তার সন্তানদের স্কুলে বেতনটা নিশ্চিত করতে পারবে না, বই কলম খাতা কিনতে পারবে না তার বেতন থেকে। তাহলে উন্নয়নটা কিসে? কয়েকটা মানুষ কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচার করবে। এই তো বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম, শুধু ব্যাংক খাত থেকেই 5 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। শুধু ব্যাংক খাত থেকে 3 লাখ টাকা একেবারে সরাসরি পাচার, আর 2.5 লাখ টাকা, 5.5 লক্ষ কোটি টাকা, আর 2.5 লক্ষ কোটি টাকা সেটা নানাভাবে জালিয়াতি করা হয়েছে। এটা একটা বাংলাদেশ ব্যাংকের একবার রিপোর্ট। এটা এমনি কোনো রাজনৈতিক কোনো বাগাড়ম্বর কথা নয়, সেখানকার রিপোর্ট। এই 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 মানে 15 বছর 16 বছরে শেখ হাসিনার আমলে এই কাজটি করা হয়েছে। এই সমস্ত এই যে মেগা প্রজেক্টের নামে এই কাজগুলো করা, অর্থাৎ মেগা প্রজেক্টের নামে টাকা পাচার। এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হচ্ছে, সব সুদ্ধা 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো, অনেকটাই আমাদের মানে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার মধ্যে তারা যেতে পারত। এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না, সেটা তো উন্নত দেশ হতে পারে না, যতই আপনি উড়াল সেতু দেখান, যতই মেট্রো রেল দেখান। আজকে ব্যাংকগুলো ধ্বংসের পথে। একেবারে আপনার থেরাপি ঋণের যে মাত্রা এমন বেড়েছে এবং ঋণ বিতরণের যে সক্ষমতা সেটা একেবারেই কমে গেছে, এবং ঋণের যে প্রবৃদ্ধি সেটা নেই বললেই চলে। যারা লুটপাট করে দেশটাকে এই ধরনের শূন্য গহ্বর বানিয়েছে, অসীম শূন্যতার মধ্যে ব্যাংকগুলোকে নিয়ে গেছে, তারা যখন উন্নয়নের কথা বলে মানুষকে বিভ্রান্ত রচনা করতেন, অথচ শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং আরো যেগুলো জরুরি খাতের উন্নয়ন দরকার ছিল সেগুলোকে তারা ধূলিসাৎ করেছে। যার কারণে আপনারা দেখেছেন যে করোনার সময় পর্যন্ত তারা জালিয়াতি করেছে করোনার সরঞ্জাম কেনাকাটা নিয়ে। সে ভ্যাকসিন করে যে দরবেশ সাহেব এখন জেলখানায় আছে, নিজের লোকদেরকে সেই দায়িত্ব দিয়ে সেই কাজটি করেছে। প্রয়োজনীয় কিট এবং অন্যান্য যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো সেখানে জালিয়াতি করেছেন তারা, এবং তখনই আপনার সমস্ত পত্র পত্রিকায় সেই একটা লুটেরা, একটা পাচারকারী, একটা গণবিরোধী সরকার ক্ষমতায় থাকলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার নানা পদক্ষেপের মধ্যে জরুরিভাবেই তো এই পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে এই সমস্ত সেক্টর। এবারও জানি না সামনের ইয়ে কি হবে, মানে বাজেটে কিভাবে নিয়ে আসবেন, সংস্কারের নানা কথা বলা হচ্ছে এবং স্বাস্থ্য খাতের ব্যাপারে। তো স্বাস্থ্য খাত উন্নত করার জন্য বাজেটে যে বরাদ্দ রাখা দরকার, সেটা কতটুকু বরাদ্দ হবে আমরা জানি না, সেই পরিস্থিতি কোথায় যাবে। কিন্তু সেটার যদি কিছু আলামত আমরা আগে থেকে দেখতে পারতাম, আমরা যদি দেখতাম নার্সিং সেবায় যারা রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় যে প্রোটেকশনটা দরকার মানুষের সেবার জন্য, তাদের আবাসন, তাদের বেতন, এবং এখনো বাংলাদেশে প্রায় 2 লক্ষর মতো নার্স দরকার, তাই না ভাবি? প্রায় 2 লক্ষর মতো, 2.25 লক্ষর মতো নার্স দরকার। অথচ অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি হচ্ছে এই সার্ভিসটা, অন্য সবকিছুর বাইরে এই সার্ভিসটা অত্যন্ত জরুরি। কেন আমরা ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব? কেন তাদেরকে টাকা দিয়ে আসবো? প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যারা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, আমরা এই টাকাটা যদি, যে ডলারটা খরচ করছি, এই টাকাটা আমাদের ডাক্তার, আমাদের নার্সদের পিছনে যদি খরচ হয়, আমরা তাদের কাছ থেকে যদি ভালো সার্ভিস পাওয়া যায়, তাহলে তো ওখানে তো যাওয়ার তো কোনো কারণই থাকতে পারে। এবং এই ভালো সার্ভিসটা নির্ভর করবে তারা কতটুকু ভালো আছে, চিকিৎসক এবং নার্সরা কতটুকু ভালো আছে,
তারা কতটুকু মানে লাইফ সাপোর্ট, তারা কতটুকু সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট পাচ্ছেন রাষ্ট্রের কাছে, সেটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করতে পারলে তো মানুষ আর ওই দিকে ওইভাবে ছুটে যেত না। সেই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে করা দরকার ছিল। এবং আমি এটাও বলি, আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন, যাতে আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার, যে সমস্ত বিষয়গুলো